টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালিসিস অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে অনুষ্ঠানটি দেখছেন কিংবা আরেকটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, আজকে আমরা ইমিগ্রেশন নিয়ে কথা বলবো। ইমিগ্রেশনের গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো, কারণ ইমিগ্রেশন ব্যবস্থা মানেই এখন সকলের জন্য একটা ভয়ের ব্যাপার, আতঙ্কের ব্যাপার ইত্যাদি ইত্যাদি। বিশেষ করে যারা আমরা অ্যাসাইলামের জন্য এখানে আসি বা থাকতে চাই তাদের কাছে মনে হয় যেন জীবন শেষ। আসলেই কি তাই? সেই বিষয়টি নিয়ে আজকে আমরা কথা বলবো যে সব ধরনের নেতিবাচক ক্যাম্পেইন, কঠোর নীতি ও জটিল ভেটিং প্রক্রিয়া থাকা সত্ত্বেও কোন কোন ইমিগ্রেশন কেস এখনও আবেদন করার জন্য ভালো এবং বাস্তবসম্মত আছে, এই বিষয়টি আজকে আমাদের মূল আলোচনার বিষয়। হাতে যদি সময় থাকে তাহলে ইমিগ্রেন্টরা কোন কোন বিষয়গুলো অবশ্যই এড়িয়ে চলবেন সেই বিষয়গুলো, কারণ যেহেতু এখনকার সময়টা আমরা জানি যে একটু খারাপ, সেই হিসেবে কোন কোন বিষয়গুলো আমাদের এড়িয়ে চললে আমরা যারা ইমিগ্রেন্ট কমিউনিটি যারা আছি তারা অনেকটাই ভালো থাকবো, সেই বিষয়টি নিয়েও আমরা কথা বলার চেষ্টা করব। সুপ্রিয় দর্শকের বাইরেও আপনাদের তো ইমিগ্রেশন সংক্রান্ত নানান প্রশ্ন থাকবেই, থাকাটাই স্বাভাবিক। সেই প্রশ্নগুলো করবার জন্য আমাদের টেলিভিশন স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে, তারপরেও আমি বলে দিচ্ছি 6463079828, এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা যাদের ফোন করতে একান্তই অসুবিধা হয় তারা আমাদের ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। আমরা সবগুলো প্রশ্নের উত্তর দেবার চেষ্টা করব। এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে কথা বলবার জন্য আমাদের স্টুডিওর সঙ্গে সংযুক্ত হয়েছেন আপনারা আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় মুখ, প্রিয় আইনজীবী মোহাম্মদ এন মজুমদার, মাস্টার অফ লজ এবং কমিউনিটি লিডার। জনাব মোহাম্মদ এন মজুমদার, আপনাকে স্বাগত। As always, you have excellent presentation skill. আমি ধন্য এবং মুগ্ধ যে I am to sit down together with you, anchor like you. আপনাকে শুভেচ্ছা এবং স্বাগতম টিভিএন 24 এ। আপনাকেও অসংখ্য ধন্যবাদ যে এই রাত্রিবেলা, শীতের রাত্রি, সব কিছু উপেক্ষা করে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। এবং এই যে আমাদের ইমিগ্রেন্ট কমিউনিটিতে এক ধরনের ভয়, ভীতি, আশঙ্কা নানান কিছু বিরাজ করছে, সেই অবস্থা থেকে সব ধরনের নেতিবাচক ক্যাম্পেইন যেখানে বাসা বেঁধেছে, কঠোর নীতি, জটিল ভেটিং প্রক্রিয়া, নানান কিছু থাকা সত্ত্বেও কোন কোন ইমিগ্রেশন কেস এখনও আবেদন করলে সুফল পাওয়া যেতে পারে, সেই বিষয়গুলো নিয়ে আপনি কথা বলবেন। তবে কথা বলার আগে একটু এর গুরুত্বটা আমি তুলে ধরতে চাই। সুপ্রিয় দর্শক, এখনকার সময়টা কি সত্যি অভিবাসীদের জন্য অন্ধকার সময়, নাকি আমরা শুধু ভয়ের গল্পই বেশি শুনছি? কারণ প্রতিদিন খবরের শিরোনামে আমরা দেখি নেতিবাচক ক্যাম্পেইন, কঠোর ভেটিং, দীর্ঘ অপেক্ষা, ডিনায়েল, ডিপোর্টেশন ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আসলে এটি এমন এক বাস্তবতা যেখানে অনেকেই মনে করেন এখন ইমিগ্রেশনের জন্য আবেদন করাটাই বোধহয় ভুল। কিন্তু প্রশ্ন হলো, এই ভয়ের ভিড়ের মাঝে সত্যি কি ইমিগ্রেশনের সব দরজা বন্ধ, নাকি কিছু দরজা আছে যেগুলো এখনও খোলা? শুধু সঠিক তথ্য, সঠিক প্রস্তুতি আর সঠিক দিক নির্দেশনা না থাকার কারণে মনে হচ্ছে সব কিছু শেষ। আজ আমরা এমন এক সময় দাঁড়িয়ে আছি যেখানে একটি ভুল সিদ্ধান্ত একটি পরিবারকে বছরের পর বছর পিছিয়ে দিতে পারে, আবার একটি সঠিক সিদ্ধান্ত একটি ভবিষ্যৎ বদলে দিতে পারে। অনেকেই আবেদন করছেন আবেগ দিয়ে, কেউ করছেন গুজব শুনে, আর কেউ দালাল বা ভুল পরামর্শের ফাঁদে পড়ে নিজের শক্ত এবং যুক্তিযুক্ত কেসটিকেই দুর্বল করে ফেলছেন। আজকের আলোচনায় আমরা জানতে চাইব সব ধরনের নেতিবাচক প্রচারণা, রাজনৈতিক চাপ আর কঠিন যাচাই বাছাইয়ের মধ্যেও কোন কোন ইমিগ্রেশন কেস এখনও বাস্তবসম্মত, যুক্তিসঙ্গত এবং আশাব্যঞ্জক। কোন কেসগুলো এখনও ফাইল করার মতো, কোন কেসগুলোতে ধৈর্যই সবচেয়ে বড় শক্তি, আর কোন কেসগুলোতে ভুল করলে ফিরে দাঁড়ানোর আর সুযোগ থাকে না। সুপ্রিয় দর্শক, এই আলোচনায় আমরা ভয় দেখাতে আসিনি, আমরা তথ্য দিতে এসেছি, আমরা স্বপ্ন বিক্রি করতে আসিনি, আমরা বাস্তবতা বোঝাতে এসেছি। কারণ ইমিগ্রেশন শুধু কাগজপত্রের গল্প নয়, এটা মানুষের জীবন, পরিবারের ভবিষ্যৎ আর একটি সম্মানজনক নিরাপদ আগামীর প্রশ্ন। তাই আজকের এই অনুষ্ঠানে আমাদের সাথে আছেন এমন একজন অভিজ্ঞ ইমিগ্রেশন আইনজীবী, একজন মাস্টার অফ লজ, যিনি আইনকে শুধু বইয়ের পাতায় নয় বরং মানুষের জীবনে প্রয়োগ করে দেখেছেন। তার কাছ থেকে জানতে চাইব বিষয়টির আইনগত খুঁটিনাটি সব কিছু। তাই ভয়ের
কোলাহল ছাপিয়ে তথ্যের আলোতে আজকের সত্যগুলো খুঁজে নেই, কোন কোন ইমিগ্রেশনের পথ এখনো খোলা আর কোন পথে হাঁটলে সাবধান হওয়াই বুদ্ধিমানের কাজ। তো দর্শক, চলুন শুরু করা যাক আজকের মূল আলোচনা। নেতিবাচক ক্যাম্পেইন ও কঠোর ভেটিং এর মাঝেও কোন কোন ইমিগ্রেশন কেস এখনো ভালো, নিরাপদ এবং বাস্তবসম্মত। জনাব মোহাম্মদ এন মজুমদার, আমি আজকের বিষয়ের ভূমিকাটায় কিছুটা বাস্তব অবস্থা তুলে ধরার চেষ্টা করেছি। আপনার কাছে বিস্তারিতভাবে এই বিষয়টি সম্পর্কে জানতে চাইব। প্রথমেই আপনার কাছে যে প্রশ্নটি আমি করতে চাই যে বর্তমান রাজনৈতিক নীতিগত কঠোরতার পরেও কোন কোন ইমিগ্রেশন ক্যাটাগরিতে এখনও বাস্তবসম্মতভাবে আবেদন করা যায়, সব দরজা বন্ধ, এই ধারণা কতটুকু সত্য আর কতটুকু ভুল ব্যাখ্যা সম্বলিত, আপনার কাছে জানতে চাই জনাব মোহাম্মদ এন মজুমদার। থ্যাংক ইউ রানা, আবার অত্যন্ত সুন্দর সাবলীক ভাবে তুলে ধরেছেন, তো আমাকে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। আমি বলি, আমি যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন প্রসেসিং এবং এই আইনের সাথে সংযুক্ত আছি সুদীর্ঘকাল, 38 ইয়ার। বুশ আমলে, প্রেসিডেন্ট জুনিয়র বুশের আমলে যখন 9/11 পরবর্তী সময় যখন মুসলিম ব্যান স্পেশাল রেজিস্ট্রেশন চলছিল, ওই সময় যে ভীতি, তার চেয়েও বেশি ভীতি এখন বিরাজমান করছে। তবে আমাদেরকে মনে রাখতে হবে, এই ভীতিটা শুধুমাত্র ওয়ান ক্লাস অর গ্রুপের জন্য, যারা বর্ডার ক্রস করে আসছেন, অ্যাসাইলাম পেন্ডিং আছে, ডিফেক্টিভ কেস, তাদেরকে কিভাবে এখান থেকে, বিশেষ করে আনডকুমেন্টেড এবং যারা কনভিক্টেড, তাদেরকে সরিয়ে নেওয়ার জন্যই এই যে প্রক্রিয়াটা খুব জোরদার করা হচ্ছে। তবে আমাদেরকে বুঝতে হবে, ইমিগ্রেশন আইনের সনাতনী যে ট্রেডিশনাল ল, সেটা কোনো পরিবর্তন হয় না। যেমন ধরুন, চেইন ইমিগ্রেশন, ফ্যামিলি ইমিগ্রেশন, এভরি ডে এভরি মিনিট আমরা অ্যাপ্রুভাল পাচ্ছি, অ্যাপ্লিকেশন ফাইল করতেছি এবং ডকুমেন্টারি কোয়ালিফাই হচ্ছে। যখন রেস্টুরেন্টে বসতে যাই, দেখি আমাদের ক্লায়েন্ট অ্যাপ্রুভ হয়, বাংলাদেশ থেকে আসছে। একটু আগে আমি স্টার্লিং থেকে আসার সময় হ্যান্ডশেক করতেছি, নিউ কামার, শি জাস্ট কেম ইন। গতকালকে আমি বলতেছিলাম সেখানে একটা রিল ভিডিও দিয়া যে একটি ছেলে তার মায়ের জন্য অ্যাপ্লাই করছে, এখানে মা এখানে বিজনেস বিষয়ে আসছিল, ছেলে এখানে সিটিজেন, এখানে অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস গ্রিন কার্ড, তাকে ইন্টারভিউ ছাড়াই গতকালকে তার বাসায় গ্রিন কার্ড। এটা শুধু আমাদের কেস প্র্যাকটিসে না, আমি ভেরি শিওর আমাদের এই শহরে যারা ইমিগ্রেশন প্রক্রিয়ার সাথে জড়িত আছেন, ল প্র্যাকটিসে জড়িত আছেন, সবাই অ্যাপ্রুভাল পাচ্ছেন, সবাই ডকুমেন্টারি কোয়ালিফাই হচ্ছেন, ভিসা প্রসেসিং হচ্ছে, রিসিপ্ট নোটিশ পাওয়া গেছে। সুতরাং দি মেসেজ ইজ কিপ ফাইলিং। কারণ রাজনৈতিক ঋতু পরিবর্তন হবে, সরকার পরিবর্তন হবে, যুগে যুগে সরকার আসবে, সরকার যাবে, তবে এক রাজা আসিবে, এক রাজা যাইবে, কিন্তু ল ক্যান নট সো ইজিলি চেঞ্জ। ল চেঞ্জ করতে হলে কংগ্রেসের মোস্ট অফ দ্য টাইম 1/3 মেজরিটি লাগে, এবং 1/3 মেজরিটি এখনো নাই। সুতরাং দেয়ারফর আপনি স্ট্রংলি বিলিভ করতে পারেন ইমিগ্রেশনের যে সনাতনে যে প্রসেসিং প্রক্রিয়া, কিছুটা তারা ডিলে করতে পারবে, বা ইট উইল গো অন। এখন ডিলে থেকে মুক্তি হওয়ার একমাত্র পথ হলো অ্যাপ্লাই করা। যখনই আপনি অ্যাপ্লাই করবেন, সেটা একটা প্রক্রিয়াধীন হয়ে গিয়েছে, আপনার টাইম গণনা শুরু হয়েছে। যদি অ্যাপ্লাই না করেন, যদি আপনি মনে করেন এখন তো সময় ভালো না, পরে করবো, দেন ইউ লুজ 1 more year। যেমন ভাই বোনদের আবেদন বর্তমান প্রক্রিয়া 13 থেকে 14 বছর লাগার কথা, বা যখন আপনি অ্যাপ্লাই করবেন টাইমটা শুরু হবে, টাইম গোস ফাস্ট। যারা যেমন এক ভাইয়ের জন্য আপনি অ্যাপ্লাই করছেন, 15 বছর পর সে বিয়ে করবে, বাচ্চা হবে, ওই তখনও সে বাচ্চারাও আসতে পারবে, বিকজ তাদের বয়স হবে মাত্র 12 বা 13 বছর। সুতরাং দেয়ার ইজ এ লটস অফ হোপ স্টিল দেয়ার। কিপ অ্যাপ্লাইং ফ্যামিলি পিটিশন। নেক্সট হলো ইবি মানে এমপ্লয়মেন্ট বেসড 1, এমপ্লয়মেন্ট বেসড 2, এমপ্লয়মেন্ট বেসড 3, এমপ্লয়মেন্ট বেসড, এই যে বিভিন্ন ক্যাটাগরি, বিশেষ করে NAW EB3 স্পেশাল ক্যাটাগরির ভিসাগুলা, ইবি ক্লাস 2 or IB1, ক্লাস 1 and B, হাইলি অ্যাডভান্স ডিগ্রি, ডিপ্লোমা, অ্যাচিভমেন্ট, সার্টিফিকেশন, অ্যাওয়ার্ড যাদের আছে, ন্যাশনালি ইন্টারন্যাশনালি বুকস পাবলিকেশন আছে, এদের জন্য ভেরি ভেরি গুড অপরচুনিটি। উইদাউট এনি লেবার সার্টিফিকেশন ডাইরেক্টলি আপনি গ্রিন কার্ড পেতে পারেন। এবং মোর ইন্টারেস্টিংলি, এটা ওয়ার্ল্ড ওয়াইড, বাংলাদেশ থেকে আপনি অ্যাপ্লাই করতে পারেন। এখানে যারা আছেন তারা তো পারবেনই যদি আপনি স্ট্যাটাস মেনটেন করেন। দেয়ারফর নেভার এভার গিভ আপ দ্য হোপ। জিনিসটা কিছুটা ব্যাটিং শব্দের অর্থ হচ্ছে হেভিলি স্কুটিনি হচ্ছে, বা ভিসা তাদেরকে দেওয়া হচ্ছে, সিটিজেনশিপ অ্যাপ্রুভ হচ্ছে, গ্রিন কার্ড প্রক্রিয়া চালু আছে। নাম্বার, এখন যেটা আবার মূল কথায় আসি, বেস্ট টাইম হলো EB3 অ্যাপ্লাই করার জন্য, যদি আপনার যথাযথ ভালো স্পন্সর থাকে, এবং NAW যদি আপনার হাই স্কিল থাকে। E2 ভিসা, বর্তমান সরকার প্রেসিডেন্ট ট্রাম্পের
বলতে চান যে যে সমস্ত দেশের লোকেরা লো আইকিউ, ওনার ভাষায় লো আইকিউ, গরিব দেশ, অসহায় দেশ এবং সিক পিপল, ফ্যাট পিপল, ডায়াবেটিস পিপল, করোনারি ডিজিজ, তাদেরকে উনি নিরুৎসাহিত করতেছেন, আনবেন না বলছেন না, সেটা আবার ধরে নেবেন না, তাদেরকে স্ক্রুটিনি করা হচ্ছে। বাট এট দি সেম টাইম যারা ফ্রেশ মানি এখানে নিয়ে আসবে, E2 ভিসা যেটাকে বলা হয়, ট্রেডিং ভিসা বা বাণিজ্যিক ভিসা, এটাকে উৎসাহিত করা হচ্ছে। যেমন আপনি কাপল অফ 100,000 বা 500,000 নিয়ে আসছেন এখানে E2 ভিসা, কোনো বিজনেস এক্সিস্টিং বিজনেসে পার্টনার হচ্ছেন বা নতুন বিজনেস খুলছেন, তাদেরকে হেভিলি হাইলি এনকারেজ করছে প্রেসিডেন্ট ট্রাম্প প্রশাসন। সুতরাং যাদের টাকা আছে এবং ভ্যালিডলি লিগেলি খবর চ্যানেলে আনতে পারবেন, they can do E2 is very very good opportunity, but এটা করার জন্য মেক শিওর যে রানাবা একটুখানি আলোকপাত করেছে, যেন আপনারা অনেক সময় দেখা যায় টেক্সাসে কেউ বসে আছে, এখানকার ল ফার্ম না, সে একটা কনসালটেন্ট খুলিয়া টাকা টোকা নিয়েছে, এটা অথেন্টিকেটেড না, এক্সট্রা কেয়ারফুল, টাকা পয়সা এক হাত থেকে অন্য হাতে চলে গেলে নেওয়া ভেরি 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 ডিফিকাল্ট। কোনো কাউকে কেস দেওয়ার আগে হাউ লং এই লোকটা এই ব্যবসায় আছে, কতকাল তার অফিস খোলা আছে, তার বাসা কোথায়, বাড়ি কোথায়, আপনি লয়ারকে হায়ার করতেছেন, লয়ার আপনাকে হায়ার করতেছেন। দেখা গেল একজন লয়ার আছে জ্যাকসন হাইটে, 1 বছর আগে আসছে, 2 বছর পরে অন্য ফ্লোরিডা ছিল, তার আগে অন্য স্টেটে ছিল। ওয়াই হি ইজ মুভিং অ্যারাউন্ড? যারা এখানে বাড়িঘরের মালিক, ব্যবসার মালিক, বিজনেসের মালিক, অথেন্টিকেটেড ল ফার্ম, যেখানে তাকে গেলে আপনি পাবেন, ফাইন্ড আউট করেন হাউ লং হি ইজ সিটিং ইন দিস অফিস, হু ইজ হি, কি ডিগ্রি, কি ডিপ্লোমা, কি এক্সপেরিয়েন্স। এতে করে আপনারা প্রতারিত হওয়ার সম্ভাবনা অনেক অংশে কমে যাবে। আজকে একটা সিরিয়াস একটা মহিলা অজোর করে কান্নাকাটি করতেছে, আমি এখানে কারো নাম বলে ছোট করবো না, জ্যাকসন হাইটে একজন, সে ট্যাক্স অফিস, সে তার থেকে প্রচুর টাকা নিয়েছে, একটা কন্ট্রাক্ট নিয়েছে। ফার্স্ট অফ অল দ্যার ইজ নো কন্ট্রাক্ট, ইউ ক্যানট মেক এনি কন্ট্রাক্ট দ্যাট আমি তোমাকে গ্রিন কার্ড দিব বা আমি তোমাকে এটা এনিয়ে দিব, বিনিয়ে দিব। এভরিথিং ডিপেন্ড অন দি গভর্নমেন্ট। A lawyer, doesn't matter how good lawyer he is, he cannot assure nothing, nada. Ethical law practice এর ethical একটা binding হচ্ছে, you cannot promise nothing. You have to tell them clearly that I can only try, there is legal provision, there is a likelihood যে আপনি এটা হইতে পারে, but I cannot give you 100% guarantee. 100% guarantee দিয়ে টাকা নেওয়া মানে এটা ব্রোকারি, there is no brokerage applicable in the law practice. So রানা ভাই, থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। This was my intro, back to you. অনেক ধন্যবাদ। তো আপনার কাছে একটু জানতে চাইবো, যদিও আমরা বলছি যে সব ধরনের নেতিবাচক ক্যাম্পেইন চলছে, কঠোর নীতি চলছে, জটিল ভেটিং প্রক্রিয়াও চলছে, এর মধ্যে দিয়েই যারা আগে কখনো তাদের স্ট্যাটাস ভায়োলেশন করেছেন, এরকম পরিস্থিতিতে তাদের জন্য কি কোনো আশার রাস্তা খোলা আছে কি? শিওর, সেটা ডিপেন্ড করে। যেমন ধরুন DWI, যারা অভিযুক্ত ছিলেন মদাসক্ত বা মদের ইনফ্লুয়েন্স নিয়ে গায়ে চালিয়েছেন, দিস ইজ এ সিরিয়াস ইনএডমিসেবল ইস্যু। এবং এখন দেখতে হবে সে কতবার সেটা করেছে, কখন করেছে, সেটা ডিসমিস হয়েছে কিনা, এগুলা অন দ্য স্পট অফিসে গিয়ে কথা বলতে হবে। যেমন দেখা গেল ছোটখাটো একটা লার্সেনি, ছোট লার্সেনি বাংলা হলো চুরি, সে চুরিরও একটা ফকারভেদ আছে, গ্র্যান্ড লার্সানি আছে, পিটি লার্সানি আছে, ছোট চুরি আছে, বড় চুরি আছে, পুকুর চুরি আছে, এবং হ্যাবিচুয়াল সরকিন আসে, সেটা দেখতে হবে। ছোট মাইনর একটা ছোটখাটো অপরাধ, সেটা এক্সকিউজেবল এবং স্টাইলসও বলা হয়। ইমিগ্রেশন একটা কি ক্রাইম করলে সে গ্রিন কার্ড একদম পাবে না, কি ক্রাইম করলে গ্রিন কার্ড পাইতে পারে, কি ক্রাইম অ্যাডমিসেবল, কি ক্রাইম ইনঅ্যাডমিসেবল, সেটা একটা শার্ট আছে। সেটা ডিপেন্ড করে কি ধরনের, যেমন ডোমেস্টিক ভায়োলেন্সকে তারা সিরিয়াসলি নিচ্ছে, যেমন মোরাল টার্পিচিউড, নৈতিক খলন, যেমন নৈতিক খলন বেশ্যাবৃত্তিতে যারা অভিযুক্ত পাওয়া গেছে, গ্র্যান্ড লার্সানির সাথে যারা জড়িত, ফ্রড হলো হাইয়েস্ট এসকেলেশন অফ ল। যেমন এক নাম ছিলেন না, দুইটা নাম ব্যবহার করিয়া এক নামে আসছেন, অন্য নামে অ্যাসাইলাম করছেন, আর এক নামে বিয়ে করছেন। এই যে প্লেইং অ্যারাউন্ড, দিস ইজ ভেরি ভেরি সিরিয়াস, ভেরি হার্ড টু উইন কেস। এগুলোর জন্য যদিও প্রভিশনাল ওয়েবার এবং 60 ওয়েবারের প্রক্রিয়া রয়েছে, বাট সেই ওয়েবারও অনেক সময় অ্যাপ্রুভ হয় না। তো এটা ডিপেন্ড করতে হবে, ডিপেন্ড করে কেস বাই কেস, কি ধরনের অপরাধ, কেন করেছে, কখন করেছে, এবং সেটা ডিসমিসাল রেকর্ড আছে কিনা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অনেক ক্ষেত্রে দেখা যায় আপনি বিনা ভাড়ায় ঢুকছিলেন MTA, সেখানে আপনি 100 টাকা জরিমানা করছে, জরিমানার 100 টাকা আপনার দেন নাই,
স্মল থিং বাট বিগ কনসিকুয়েন্সেস, এবং ওইটা নিয়ে আপনি 4 ইয়ার্স মনে করছেন এটা কিছুই হবে না, সিটিজেন হইয়া আসার পথে they see those type of thing, গ্রিন কার্ড নিয়ে আসার সময় they see this type of thing. সো ছোট ছোট অপরাধ অনেক সময় বিগ একটা আইটেমে পরিণত হয়। যেমন দেখা গেল অনেক সময় আপনাকে কোনো একটা ওয়ারেন্ট হয়ে যায়, অনেক সময় অত্যন্ত সাধারণ ব্যাপার, জুরি ডিউটি ডাকা হয়েছিল, একবার ডাকলো, দুইবার ডাকলো, তিনবার ডাকলো, আপনি জান নাই, ওয়ারেন্ট দেয়ার, যদিও সে ওয়ারেন্টের জন্য আপনার তেমন অত মহাভারত অশুদ্ধ হবে না, বাট কোনো কোনো সময় এটা মানে একটা রাতে 3টা বাজে আপনাকে এয়ারপোর্টে হোল্ড করা হয়েছে, দেন ডিসমিসাল রেকর্ড বা এগুলা বাইর করা ভেরি ভেরি ডিফিকাল্ট হয়। সুতরাং স্টে ক্লিন, এবং যারা ইতিপূর্বে অপরাধ করেছিলেন, আপনি মনে করছেন যে আমার তো অনেক আগে কোনো একটা ভায়োলেশন ছিল, এর পরেও তো আরো 2বার আসছি, দ্যাটস নট এ স্কুল, পরে 2বার আসছেন, বাট পরিস্থিতি কিন্তু এখন ওইরকম না, কারণ তারা গভর্নমেন্ট স্পেন্ড বিগ এন্ড বিউটিফুল বিলের আওতায় ব্যাটিং এর জন্য প্রচুর টাকা ইনভেস্ট করা হয়েছে, এবং সমস্ত ছোট ছোট অপরাধ সেটাকে বিরাট বৃহৎ পরিণতিতে নিয়ে যাওয়ার প্রত্যাশায় তারা প্রচুর টাকা খরচ করেছে, এবং ফোরোমেন্টিকে আনফেটার ডিসক্রিপশন দিয়েছে। আনফেটার ডিসক্রিপশন শব্দের অর্থ হইল অসাধারণ ক্ষমতা দিয়েছে, যে ইয়েস, ইফ ইউ সি দ্যাট দিস গাই ইজ এ thief, this guy is a terrorist, this guy is posing a threat to the national security, you can send him back, you can detain him, you can send him to third country. So বর্তমান প্রশাসন they taking a hard role, because এই ধরনের কথা বলেই সে নির্বাচিত হয়েছিল। অনেক ধন্যবাদ। তো এক্ষেত্রে আমি ধরুন যে আপনাকে যে ভায়োলেশনের কথাটা বললাম, তো এরূপ অবস্থায় যদি 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 কারো ডিপোর্টেশন অর্ডার থাকে বা থাকা সত্ত্বেও কোন ধরনের কেসে নতুন করে আবেদন করা তুলনামূলক তার জন্যে যৌক্তিক হবে, বা করলে উনি মোটামুটি একটা আশার আলো দেখতে পারেন, এই প্রশ্নটা আপনার কাছে থাকবে। তবে অনেকক্ষণ ধরে আমাদের দর্শকদের একটু লাইনে রেখে দিয়েছি, তাদের ফোনগুলো নিয়ে নেই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়াসলাম। আমি ফ্লোরিডা থেকে ওয়ালিমা চৌধুরী বলছি। জি ভাইয়া, আমার দুটো প্রশ্ন। হ্যাঁ জি। একটা প্রশ্ন হলো, আমার দুটো ছেলে মেয়ে, বড় ছেলে মেয়েতে আমার হাজবেন্ড 2008-এ অ্যাপ্লাই করেছিলেন। হ্যাঁ, কোন মাসে? কোন মাসে? 16-এ উনি মারা যাওয়ার সাথে সাথে ওটা আমরা অ্যাপ্লাই করে আমার নামে, মানে আমি মায়ের নামে নিয়ে আসি। তো 2023-তে আমার মেয়েকে ডাকছে, একসাথে তো দুজনের, মেয়েকে ডাকছে, মেয়ে অলরেডি 2 ইয়ার্স থেকে আসা যাওয়া করে আসতেছে। হ্যাঁ, কিন্তু আমার ছেলেকে এখনো ডাকে নাই, কারণটা কি আমি কিছু বুঝতে পারছি। ছেলের বয়স কত? ছেলে বিয়ে করে বাচ্চা টাচ্চা, মানে ওদের 2008-এ তো। হ্যাঁ, এখন তো প্রশ্ন, মেয়ে আরো বড়, ছেলের বড় মেয়ে। আচ্ছা, কিন্তু মেয়েকে যাচ্ছে, মেয়ে তার ফ্যামিলি নিয়ে আসতেছে, যদিও তার ছেলেকে দেয় নাই, বলতে 3 মাস বেশি হয়ে গেছে। তো সেই 3 মাস বেশিটা কোয়েশ্চনটা হলো যে ওরা যে 60 ডেজ করে 4টা চিকেন দিয়ে দেওয়াতে 8 মাস বেড়ে গেছে, কিন্তু ওনারা বলছেন, ইমিগ্রেশন বলছে যে তোমার ছেলের 3 মাস বয়স বেশি হয়েছে। তো এটা কি করা যায়? অনেক ধন্যবাদ ওয়ালিমা আপনার প্রশ্নের জন্য। মোহাম্মদ এন মজুমদার। থ্যাংক ইউ। সো আপনার অবগতির জন্য, যেহেতু ইউএস সিটিজেন তার ছেলে মেয়ের জন্য অ্যাপ্লাই করছে, ওই ছেলে মেয়েদের বয়সের কোনো সীমা রেখা নাই, যত বয়সে হোক দ্যাটস ফাইন। তবে ওই ডেরিভেটিভ বেনিফিশিয়ারি, সে ছেলের ঘরে যে ছেলে, সেটার বয়স 3 মাস বেড়ে গিয়েছে, সেটাকে বলে কাফসা রুলে এইজ আউট হয়েছে। সুতরাং কাফসা রুলে এখন ভদ্রমহিলা অলরেডি বলছেন যে গভর্নমেন্ট ডিলের কারণে সে এইজ আউটটা হয়েছে। সেই ক্ষেত্রে আপনার এক্সপেডিয়েটেড রিকনসিডারেশন পিটিশন দিতেই পারেন, এবং সেটা কেস বাই কেস, অনেক সময় অনেক অফিসার অ্যাপ্রুভ করে, অনেক করে না। সেখানে একমাত্র হোপ হলো ইমিডিয়েটলি কাফসা এক্সপ্লেন করতে হবে যে কাফসা আইনের আওতায় এট দি টাইম ভিসা অ্যাভেলেবেল ছিল, সে সময় সে আন্ডার এজ ছিল, গভর্নমেন্ট ডিলে কোভিড-19-এর কারণে, অন্যান্য কারণে গভর্নমেন্ট যে সমস্ত টাইমগুলা ডিলে করছে, সেই টাইমগুলো যদি সাবট্রাক্ট করা হয়, তাহলে উনি বলছে 3 মাস, আসলে 3 বছর যদি মাইনাস করা হয়, হি ইজ ফাইন, হি শুড বি এবল টু কাম। এবং এদের লোক প্রচুর আসছেও। তো আপনার জন্য উচিত হবে ফ্লোরিডা বা যেখানে থাকেন নিকটবর্তী, আপনি কোনো ইমিগ্রেশন লয়ারের সাথে ট্রাই করতে পারেন। দেয়ার ইজ এ হোপ দ্যাট under CAFSA rule, file a motion to reconsider the visa for the derivative beneficiary, which is aged out for 3 months.
তো সেটা তো নাতির কথা বললেন, আর ওনার ছেলে যে এখনো আসতে পারে নাই, মেয়ে আসছে, ছেলে যে আসতে পারে। ছেলে আসতে পারে নাই, তার কারণ হইতে পারে ছেলের কেস এবং মেয়ের কেস দুটো আলাদা আলাদা কেস, এবং ছেলের কেসটা এখনো ডাকে না। কুড বি এরকম, যেমন ওই যে কেসটা যে অফিসারের কাছে দিয়েছিল, সে হয়তো অপেক্ষাকৃত সিনিয়র অফিসার, কম ডিউটি করেন, অথবা সামটাইম দে লস দি ফাইল। ছেলে আর মেয়ে কিন্তু কেস একটা না, কেস সেপারেট কেস। সো এটা দেখতে হবে হোয়াট ইজ দ্য রিজন, সেটাও একটা ইনকোয়ারি ফাইল করতে পারেন, এবং হেভিয়াস কার্ভাস বিষয় বিবেচনা করতে পারেন যদি ইমিগ্রেশন সেটা ফলো আপ করতে না পারে। এনবিসিতে যখন আপনি ইনকোয়ারি ফাইল করবেন, লিঙ্কটা হলো আক্স এনবিসি, এসকে আক্স এনবিসি। পাবলিক ইনকোয়ারি যখন করবেন, তারা পরের দিনে উত্তর দিবে, যে আপনি জানতে পারেন যে কথাটা আমাকে বলছে সে কথাটাই বলবেন। বিগ বক্স ওপেন হয়, ওই বক্স বলবেন যে আমার একসাথে আমার ফাইল করছি 2008 সাল থেকে, এবং ডকুমেন্টারি কোয়ালিফাই হয়েছে, ইন্টারমিডিয়েট ডেরিভেটিভ বেনিফিশিয়ারি এইজ আউট হয়েছে, আমাদের কেসটা ডাকে না কেন? সো তারা উত্তর দিবে। যদি তারা অনেক সময় এরকম ঘটনা হয়ে থাকে, এটা ওল্ড ফাইল, দে লস দি ফাইল, সেই ক্ষেত্রে the government you can go to the federal intervention। এই জিনিসটা সমাধানের জন্য বেস্ট হবে, আমরা একটু আপনাকে আইডিয়া দিয়েছি, আপনি একটা আপনার পছন্দের আইন লয়ারের সাথে কথা বলেন। they should be able to find out what happened, how they can clear this issue। অনেক ধন্যবাদ ওয়ালি মিয়া চৌধুরী আপনার প্রশ্নের জন্য। আশা করি প্রশ্ন উত্তর পেয়েছেন, এবং যেভাবে পরামর্শ দেওয়া হলো যদি সেভাবে কাজ করেন, নিশ্চয়ই আপনার এই সমস্যার সমাধান হয়ে যাবে। আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আমি সজীব বলছি ক্যালিফোর্নিয়া থেকে। জি, আমার প্রশ্ন হলো দুটা। জি, একটা হলো যে আমাদের একজন পরিচিত একজন বলছে যে রেস্টুরেন্ট থেকে 2 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স দেখিয়ে নাকি গ্রিন কার্ডে অ্যাডজাস্টমেন্ট করা যায়, এটাকে নতুন লো। জি, তারপরে আর একটা প্রশ্ন কি? আরেকটা হলো যে আমরা তো অ্যাসাইলাম সিকার, বর্ডার ক্রস করে আসছি 2022 সালে। এখন আমার ওয়াইফ ইউএসএ সিটিজেন, যদি আমি 601 ওয়েবারের মাধ্যমে দেশে যাই, কতদিন লাগতে পারে ফিরে আসতে নতুন করে এমবিসির মাধ্যমে? এই দুইটা প্রশ্ন। অনেক ধন্যবাদ সজীব আপনার প্রশ্ন। থ্যাংক ইউ, ভেরি ভেরি ইন্টারেস্টিং কোশ্চেন। আপনার কোশ্চেনের জন্য ধন্যবাদ। প্রথমটা হচ্ছে 2 বছরের এক্সপেরিয়েন্স দিয়ে অ্যাডজাস্ট করা যায় এরকম কোনো আইন নাই। এটা বিষয়টা এরকম, যেমন ধরুন আপনি কুক, একটা এক্সপেরিয়েন্স কুক হিসাবে লেবার সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করছে, সেক্ষেত্রে ওয়ার্ক এক্সপিরিয়েন্স দেখাইতে হয়। এখন যিনি অ্যাপ্লাই করবে সে কোথায় আছে, সে কি বাংলাদেশ আছে নাকি এখানে আছে, সেটা আদারওয়াইজ কোয়ালিফাই করবে কিনা, ওই কোশ্চেনটা আপনার ক্লিয়ার না। সুতরাং আমি সরি, তবে আনসার হলো শুধুমাত্র 2 বছরের অভিজ্ঞতা দেখাইয়ে আপনি গ্রিন কার্ড পাই যাবেন, অ্যাডজাস্টমেন্ট পাই যাবেন, এরকম কোনো আইন নেই। সেকেন্ড কোশ্চেনটা ভেরি ভেরি ইন্টারেস্টিং। যেহেতু আপনি বর্ডার ক্রস করে আসছেন, ভেরি গুড কোশ্চেন, আপনি এখানে অ্যাডজাস্ট করতে পারবেন না। সো কিভাবে আপনি অ্যাডজাস্ট করবেন? আপনি প্রথমে ফাইল করতে হবে I-130 যখন ফাইল করবেন, সেটা এখানে যেহেতু আপনার ভ্যালিড মেরিট, এটা অ্যাপ্রুভ হবে। অ্যাপ্রুভ হলে আপনি ফি দিবেন, ফি দেওয়ার পরে ভিসা ফি দিবেন, এবং এটা কনসুলার প্রসেসিং হিসাবে অ্যাপ্লাই করতে হবে I-130টাও। সেটাও বক্স 59 এ উল্লেখ করতে হবে যে ইট উইল বি কনসুলার প্রসেসিং, নট অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস। তখন ফি যখন দিবেন, ভিসা ফি সহ, তখন আরো প্রচুর বস্তাবন্দি কাগজ লাগবে। 601, কেন অবৈধভাবে ঢুকলেন, কেন এখানে আসেন, কিভাবে বিয়ে করলেন, আপনি কি ধরনের লোক, আপনাকে যদি এখানে গ্রিন কার্ড না দেওয়া হয় আপনার সিটিজেন স্পাউসদের কি ক্ষতি হবে, এক্সট্রিম এন্ড আনইউজুয়াল হার্ডশিপ দেখাতে হবে ইউএস সিটিজেনের, আপনার কোনো বাচ্চা আছে কিনা, ইত্যাদি ইত্যাদি। দিস ইজ ভেরি স্পেশাল প্রসেস, রিগোরিয়াস প্রসেস, ইট হ্যাজ টু বি ডান ভেরি ভেরি কেয়ারফুলি। তবে এখানে একটা রিস্ক আছে বর্তমানে, যখন আপনি এখন I-130 ফাইল করবেন, অনেক সময় অফিসাররা বলবে যে লিসেন, ইউ হ্যাভ নো কেস, I-130 তুমি এখন অ্যাপ্রুভ হইতে লাগবে আরো 2 বছর, তুমি এখানে কি করতেছো, আমি তোমাকে পাঠাই দিব। এই ধরনের ঘটনা হচ্ছে না, এবং কিছু কিছু ইউনিটে এটা অ্যাকশন এভাবে নিচ্ছি। বেস্ট আরেকটা কথা হলো, যদি আপনার কেস পেন্ডিং থাকে, বর্ডার ক্রস করে আসার পর যদি অ্যাসাইলাম দিয়ে থাকেন, সেখানে ওই অ্যাসাইলাম কেসে গিয়া আপনাকে জজের বা জজের না, আপনার গভর্নমেন্ট অ্যাটর্নির কনসেন্ট নিতে হবে, কনসেন্ট টু ফাইল অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস, এবং সেটা তারা যে অনুমতি দেয়, ইউ ক্যান ফাইল দেয়ার, বাট স্টিল সেম প্রসেস 601A like অ্যাপেল, যেটা প্রেসিডেন্ট ওবামা বিশেষভাবে ইন্ট্রোডিউস করেছিলেন। অনলি যারা এখানে ইনঅ্যাডমিসেবল, তাদেরকে অ্যাডমিসিবল করে যুক্তরাষ্ট্রের বাইরে গিয়ে পুনরায় আবার পুলিশ ক্লিয়ারেন্স অন্যান্য কিছু নিয়ে লিগালি ঢোকার প্রক্রিয়া। এই প্রক্রিয়াটা আমরা একটুখানি আপনাকে আলোকপাত করেছি, আপনার জন্য অ্যাগেইন
আপনার পছন্দের লয়ারের সাথে বসিয়া 601 প্রক্রিয়া I-130 প্রক্রিয়া ফাইল করবেন কি করবেন না, করলে কিভাবে করবেন সেটা ওনার সাথে ভেরি সিরিয়াসলি বসে কথা বলতে হবে, নট ওভার দি ফোন। দিস ইজ নট স্মল থিং না যে ফোনে কিছু কথা বলিয়া টেলিভিশনে আলাপ করিয়া সমাধান যাবে না। তবে কিছুটা আপনাকে আমরা ক্লু দিয়েছি, আশা করি আপনি উপকৃত হয়েছেন। উনি তো দেশে যেতে চায়, উনি বলেছেন যে উনি দেশে যেতে চান, উনি তো বিয়ে করেছেন, তো সে কারণে উনি দেশে যেতে চায়। সেক্ষেত্রে এই অবস্থায় কোনো সমস্যা হবে কিনা বা না, সেটা উত্তর দিয়েছি আমি। দেশে যাইতে হলে প্রথমে আপনি I-130 ফাইল করতে হবে, এখানে এটা অ্যাপ্রুভ হবে, ভিসা ফি দিবে, ভিসা ফি দিয়া তখন 601A সেটা উনি বলছে অলরেডি 601 ফাইল করলে এটা অ্যাপ্রুভ হলে তখন দেশে গিয়ে আবার আসতে পারবে। অনেক ধন্যবাদ জনাব সজীব, আশা করি আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম সালিম আহমেদ, জি, আমি জামাইকা থেকে বলতেছি। জি, আমার প্রশ্ন হয়েছে, আমি 2017 সালে বর্ডার ক্রস করে আমেরিকা আসি। জি, 2022 সালে আমি SL6 ক্যাটাগরিতে স্পেশাল জুবেনাল থেকে গ্রিন কার্ড পাই। জি, আবার আমি 2023 সালে বাংলাদেশে গিয়ে 5 মাস থেকে আসছি। জি, এখন আমি আবার বাংলাদেশে যাইতে চাইতেছি, তাতে কি আমার কোনো সমস্যা হবে? অনেক ধন্যবাদ আহমেদ। থ্যাংক ইউ আপনার কোশ্চেনের জন্য। যদি যেহেতু স্পেশাল জুবিনাল অ্যাকসেপ্ট হয়েছে, আপনার লিগ্যাল পদ্ধতিতে হয়েছে, সুতরাং কোনো সমস্যা না হওয়ার কথা। আনলেস যদি জুবিনাল প্রক্রিয়া যে প্রসেস, সেই প্রসেসে কোনো ডিফেক্টিভ থেকে থাকে, অ্যাডজাস্টমেন্টটা কোনো ডিফেক্টিভ থেকে থাকে, তাহলে আপনাকে আসার পথে ইনএডমিসিবিলিটি নিয়ে দায় করতে পারে বা কোর্টে পাঠাতে পারে, তবে আপনাকে ফেরত দিবে না। বাট আমি আপনি যতটুকু বলছেন এখানে কোনো প্রকার সমস্যা না থাকার কথা। আপনি যেহেতু একবার ঘুরিয়েও আসছেন এবং আপনার বর্তমানে আপনি যদি সিটিজেন হয়ে থাকেন বা গ্রিন কার্ডধারী হয়ে থাকেন, আপনি আসা গ্রিন কার্ডধারী, আপনি ফিরে আসতে পারবেন। যদি তারা কোনো রকমের ডিফেক্টিভ ফাইলিং দেখে, সেক্ষেত্রে আপনাকে কোনো দেশে ফেরত দিবে না, আপনাকে কোর্টে ফেরত করার সম্ভাবনা আছে। সেটা সবচেয়ে খারাপ হলে অতটুকুই হবে। বাট আদার দেন দ্যাট ইউ আর ফাইন, ইউ ক্যান গো এন্ড কাম ব্যাক। অনেক ধন্যবাদ আহমেদ, আশা করি প্রশ্ন উত্তর পেয়েছেন। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো দর্শক, কে আছেন টেলিফোনে, আপনার টেলিভিশনটি বন্ধ করুন, সাউন্ড কমিয়ে দিন, সাউন্ড। জি, প্রশ্ন করুন। দর্শক, কে আছেন টেলিফোনে, প্রশ্ন। আসসালামু আলাইকুম। আসসালাম। যে আমার এক কোশ্চেন ছিল মজুমদার ভাইয়ের কাছে। জি, করুন। আর যে কোশ্চেনটা হচ্ছে, ধরেন কেউ যদি দেশে 30 বছর আগে এসে বিজনেস ভিসা আসছিল, ফ্যামিলির সাথে আসছিল, আসার পর গ্রিন কার্ড করে সিটিজেনশিপ হয়েছে, এই ক্ষেত্রে কি কোনো সমস্যা হবে? কোথায়, কিসের সমস্যা হবে, কোথায় সমস্যা হবে? 30 বছর আগে আসছিল বিজনেস ভিসা ফ্যামিলির সাথে, পরে গ্রিন কার্ড করছে বাবার অরিজিনাল বাবার নাম দিয়ে, গ্রিন কার্ড পর সিটিজেনশিপ হয়েছে। এখন ওনার কোশ্চেন হলো, এখন যে অ্যাডমিনিস্ট্রেশন ধরাধরি চলতেছে, এটা কোনো সমস্যা হবে কোনো সমস্যা হবে কিনা, এটাই হচ্ছে প্রশ্ন। অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য জনাব মোহাম্মদ এন মজুমদার। থ্যাংক ইউ আপনার কোশ্চেনের জন্য। অ্যাগেন, এখন আপনাদের ফাইলিং অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস এখানে করছেন, সেটা ডিফেক্টিভ কিনা সেটা বলা আপনার পক্ষে এখন দুরূহ, আমাদের পক্ষে দুরূহ। কারণ যতটুকু যদি অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস প্রক্রিয়া সঠিকভাবে হয়ে থাকে, দ্যাট শুড বি নাথিং, এবং কোনো আশঙ্কা নাই বলেই বলবো আমি। বাট ইন কেস ইন দি মিন টাইম, এত বছরে আপনি কোনো অঘটন ঘটিয়েছেন কিনা বা কোনো কিছু করছেন কিনা, সেটা যদি করে থাকেন তাহলে সেটা আপনি পার্সোনালি কারোর সাথে কথা বলেন, কোনো লয়ারের সাথে। বাট জেনারেল রুল হচ্ছে, যেটা আপনি বলছেন, আমার আনসার হবে, ইউ উইল বি ফাইন, ইউ ক্যান গো এন্ড কাম ব্যাক, নো প্রবলেম। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, আশা করি আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি। জি, ওয়ালাইকুম আসসালাম। আমার নাম নাহার। জি, আমার একটা প্রশ্ন ছিল, আমার এক ভাই, উনি আর কি ম্যারেজ ভাবে গ্রিন কার্ড পেয়েছে। জি, তো ওনার নেক্সট যে মানে গত বছরের ফাইলটা করা হয়েছিল, ট্যাক্স ফাইলটা করা হয়েছিল ম্যারেজ বেস বাট সেপারেট, ওটা এমেন্ডমেন্ট করা হয়নি। তো এই বছর যদি করে দেন, উনি যদি সিটিজেনের জন্য অ্যাপ্লাই করে, এটার জন্য কি কোনো প্রবলেম হবে?
অনেক ধন্যবাদ নাহার আপনার Yeah. প্রশ্নের জন্য। জনাব মোহাম্মদ মজুমদার। সো অ্যামেন্ডমেন্ট ও আপনার যখন কোনো ট্যাক্স ফাইল করলে জেনারেল রুল হচ্ছে 3 বছর পর্যন্ত অ্যামেন্ডমেন্ট করা যায়। যেহেতু শুধু 1 বছর হয়েছে, সেটা আরো 2 বছর আছে অ্যামেন্ডমেন্ট করার জন্য সময় বিলম্বিত হয় নাই। আপনার জন্য উচিত হবে কোনো একটা সিপি এর সাথে কথা বলা, তারা হেল্প করতে পারবে। অনেক ধন্যবাদ নাহার, আশা করি প্রশ্ন উত্তর পেয়েছেন। স্মৃতি শেখ এবং আব্দুর রাকিব, আপনাদের প্রশ্নগুলো আসলে খুবই এত ছোট আকারে প্রশ্নগুলো করেছেন। আর স্মৃতি শেখ বিশেষ করে কত বছর সময় লাগে, এই সময়ের প্রশ্নের উত্তরটা দেওয়া খুবই কঠিন ব্যাপার আমাদের জন্য, কারণ এটা আসলে এখন এমনিতেই অস্থির সময়। সুতরাং এই সব কিছু মিলে কতটা সময় লাগবে এই ধরনের বায়বীয় উত্তর দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়, দুঃখিত। আব্দুর রকিব, অ্যাসাইলাম গ্র্যান্টেড গ্রিন কার্ড কি হচ্ছে এখন? অ্যাসাইলাম গ্র্যান্টেড গ্রিন কার্ড কি হচ্ছে এখন মজুমদার সাহেব? 100% লস অফ গ্র্যান্ট হচ্ছে। তবে যদি কোনো কারণে গ্র্যান্ট না হয়ে থাকে কারো হচ্ছে, যেটা আমি বলতে গেলে শুনিয়ে নাই, সেটা যদি আপনার ডিফেক্টিভ অ্যাপ্রুভাল যদি হয়ে থাকে, যদি সরকারের কাছে কোনো ক্লু থাকে যে অ্যাপ্রুভালটা দিয়েছিল সেটা ভুলক্রমে, যে এরকম ঘটনা হয় যে ভুলক্রমে দিয়েছিলাম, সুতরাং তোমাকে আমি গ্রিন কার্ড দেবো না। বাট সাধারণ রুল, যেহেতু আপনার অ্যাসাইলাম গ্র্যান্টেড হয়েছে উইদিন এ ইয়ার, ইউ ক্যান ফাইল ফর অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস, আপনার গ্রিন কার্ড হবেই। অনেক ধন্যবাদ আব্দুর রকিব, আশা করি প্রশ্ন উত্তর পেয়েছেন। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। আমি শফিক বলছি। জি, আমার প্রশ্ন হচ্ছে যে আমার ভাইয়ের জন্য অ্যাপ্লাই করা হয়েছে 2013 সালে। তো ওনার ওয়াইফ এবং বাচ্চা অ্যাপ্লিকেশনে আছে, কিন্তু ওনার ওয়াইফের ফার্স্ট নেমে স্পেলিং এ একটু সমস্যা আছে। তো এখন এই স্পেলিংটা আমরা কিভাবে সংশোধন করতে পারি? এটা কি এখন করব, না যখন ওরা ভিসা ফি প্রসেসিং ফি চাবে তখন করব? আমাকে একটু যদি সাজেশন দেন। অনেক ধন্যবাদ জনাব শফিক আপনার প্রশ্নের জন্য। জনাব মোহাম্মদ এন মজুমদার। ওটা মাইনর, যদি ফার্স্ট নেমটা স্পেলিং রং হয়, সেটা এখন কিছু না করাই ভালো হবে। যখন কনসুলার প্রসেসিং শুরু হবে, বি কেয়ারফুল, সেখানে DS 260 বলে একটা ভিসা অ্যাপ্লিকেশন বলা হয়। ওই সময় কনসুলার প্রসেসিং এর সময় ওইটা এক্সপ্লেন করলে হবে, এবং ওই যেটা শুদ্ধ নাম, সে শুদ্ধ নামে আপনার বার্থ সার্টিফিকেট যদি থাকে প্রমাণস্বরূপ, এটা ভেরি মাইনর, এটা জাস্ট ওয়েট করেন, কনসুলার প্রসেসিং এর সময় করা যাবে। তো এখন যদি সংশোধন করে দিলে সমস্যাটা কি? এখন যদি USCIS করেন, এটা অনেক সময় ফাইলে পড়ে থাকে, কনসুলার প্রসেসিং এর সময় আবারও করতে হবে। দেওয়ার করতে পারেন, কনসুলার প্রসেসিং এর সময় আবারও করতে হবে, কারণ ওই ফাইল তারা আর গ্রাহ্য করে না। তখন তারা যখন DS 260 দিবে, আমার অভিমত হচ্ছে তখন করাই ভালো হবে কনসুলার প্রসেসিং এর সময়। তার মানে যখন DS 260 দেওয়া হবে তখনটা করাটাই হয়তো বেটার হবে, তাহলে আর দুইবার করে করতে হবে। মেজর প্রবলেম হচ্ছে, যেমন ডেট অফ বার্থ ভুল হয়েছে বা নাম একটা নাই, দেন এখানে বলছি শুধু ফার্স্ট নেমটা বানান ভুল হয়েছে, সুতরাং স্পেলিং মিস্টেক। রাইট। অনেক ধন্যবাদ শফিকুর রহমান, আসলে আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন, আশা করি খুশি হয়েছেন। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম রানা ভাই। আসসালামু আলাইকুম মজুমদার ভাই। মজুমদার ভাই, আমি আপনার ফেসবুক ফ্রেন্ড, আপনার টিপসগুলো শুনি এবং আমাদের বাংলাদেশি কমিউনিটির জন্য অনেক উপকার হয় ভাই। আমার একটা কোয়েশ্চন। জি, আমি আমার ওয়াইফের জন্য অ্যাপ্লাই করছি মার্চে 2004-এ। জি, আমি ভাই আজকে 22 মাস হয়ে গেছে, আমার কোনো অ্যাপ্রুভাল দিচ্ছে না। আমার ফিঙ্গারপ্রিন্ট চাইছিল, আমি ফিঙ্গারপ্রিন্টটা দিছি, 4 মাস হয়ে গেছে। এরপরে আমি একবার লাস্ট মান্থ আমি ফোন করলাম, বললো 20 ডের ভিতরে আমার কিছু জানাবে, কিছু জানায় নাই ভাই। আমার ডোমেস্টিক ভাইলেশন ছিল, এটা ডিসমিস হয়ে গেছে ভাই। এরপরে আমার মারও নিয়ে আসছি, কোনো সমস্যা নাই ভাই। এখন আমার এত লং টাইম কেন লাগাচ্ছে, একটু জানাবেন ভাই কি করতে পারি? আই থিঙ্ক এই যে আপনার মাকে নিয়ে আসছেন অন্য সময়, এখন রাজনৈতিক ঋতু পরিবর্তন, এই যে হেভি বেটিং এর কথা আমরা বলছি, আমার মনে হয় আপনার যে ইউনিটি ফাইলটা আছে, দে আর ইনভেস্টিগেটিং মোর। বাট তারা যদি যেহেতু কোনো RFE বা রিকোয়েস্ট ফর ফার্দার এভিডেন্স দেয় নাই, সুতরাং আপনি এনি টাইম একটা RFE পাবেন, রিকোয়েস্ট ফর ফার্দার এভিডেন্স, এক্সপ্লেনেশন চাইবে, ডোমেস্টিক ভায়োলেন্স হয়েছিল কিনা, হইলে কেন হয়েছে, বলছে এটা ডিসমিস হয়ে গেছে, ডিসপোজিশন রেকর্ড চাইবে। এই জন্য একটু লেট হইতেছে। যখন কোনো ফাইলে এরকমের কোনো অভিযোগ থাকে না, সেটা ইনিশিয়াল এমপ্লয়িরা অ্যাপ্রুভ করে। যখন এগুলো কিছু প্রবলেম থাকে, তখন সুপারভাইজিং লেভেলে ফাইলটা পাঠানো হয়, এবং সুপারভাইজিং লেভেলে এমপ্লয়ি সংখ্যা কম, এই জন্য লেট হয়। এটা হলো আমাদের জেনারেল এক্সপ্লেনেশন, এটা আমরা দেখে আসছি। বাট আপনি ওয়েট করেন, যেহেতু কোনো কিছু জানায় নাই, ফাইল ইজ প্রসেসিং, আপনি কোনো একটা কিছু পাবেন নেই। যখন RFE পাবেন, বি কেয়ারফুল,
you answer very smartly and effectively, you will be fine. অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, আশা করি প্রশ্নের উত্তর পেয়েছেন। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। আসসালাম। জি, আমি কবির, নিউ ইয়র্ক থেকে বলছিলাম। জি জি, আমার প্রশ্ন একটা অ্যাটর্নি সাহেবের কাছে। জি, যে আমার ওই যে অ্যাসাইলামের ফিঙ্গারপ্রিন্ট হয়ে গেছে এবং অ্যাপয়েন্টমেন্টও পড়ে গেছে ইউএসসিআইএস অফিসে। জি, তা আমার প্রশ্নটা হলো ইউএসসিআইএস অফিসে যাওয়ার সময় কি অ্যাটর্নি সাহেবকে নিয়ে যাব সাথে করে? আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, যদি ওই ইউএসসিআইএস অফিসে কোনো কারণে ডিপোর্ট করে দেয় তাহলে করণীয় কি? এখানে সেলফ এক্সিটের কোনো সুযোগ আছে কিনা? অনেক ধন্যবাদ জনাব কবির আপনার প্রশ্নের জন্য। জনাব মোহাম্মদ এন মজুমদার। Thank you. Very, very important question. এটা ফার্স্ট অফ অল, আপনার যদি কোনো অ্যাটর্নি না থেকে থাকে সেক্ষেত্রে আপনার উচিত হবে অ্যাটর্নি হায়ার করা, এবং শুধু হায়ার করা না, অ্যাটর্নি নিতে হবে যারা কেয়ারফুলি আপনার স্টেটমেন্ট রিভিউ করবে, ফর্ম রিভিউ করবে, প্রত্যেকটি আপনার আবেদনের সাথে, প্রত্যেকটি কথার সাথে সাপোর্টিং ডকুমেন্ট, এভিডেন্স যেটাকে বলা হয়, এফিডেভিট, প্রুফ অফ সার্ভিস, এক্সপার্ট ওপিনিয়ন, হতে পারে সাইকোলজিক্যাল ইভ্যালুয়েশন, আপনাকে ফরবত প্রমাণ, সাক্ষ্য সবুত নিয়ে হাজির হতে হবে। কেন বলছি? এই জন্য, যদি জুডিকেশন অফিসার, ফিল্ড অফিসার যদি মনে করে যে আপনার আবেদনটা সম্পূর্ণ বানোয়াট, এটা কোনো সাপোর্টিং ডকুমেন্ট নাই, এটা প্রপারলি লেখা হয় নাই, দেন দে ক্যান ডিসমিস ইট। ওটা প্রসেস না করিয়া ইমিডিয়েটলি আপনাকে দেখেন প্লেস টু ইন রিমুভাল প্রসেস। সুতরাং এই চান্স নেবেন না। আপনাকে শুধু লয়ার হায়ার না, আমি স্ট্রংলি অ্যাডভাইস করবো আপনার লয়ার হায়ার করবেন এবং লয়ারের সাথে ভেরি ক্লোজলি থেকে সমস্ত ডকুমেন্ট পুঙ্খানুপুঙ্খরূপে রেডি করে সেখানে যাইতে হবে। কারণ আগের রুল ছিল কেস যত দুর্বলে হোক 99% টাইম কেস ডিনাই করে সেটা কোর্টে পাঠানো হইতো। বাট বর্তমান প্রক্রিয়া তাদের মতামত হচ্ছে, যদি তারা একটা আইন আছে এখানে, সিভিল রুল, যদি কোর্ট বা জুডিকেশন অফিসার বা হাকিম মনে করে যেখানে কোনো ট্রায়ালেবল বা বিচারযোগ্য কোনো কিছু নাই, এখানে বিচার করার মতো কিছু নাই, বিবেচনা করার মতো, বিবেচনাধীন আনার মতো কিছু নাই, সেক্ষেত্রে সেটাকে বলা হয় সামারিলি ডিসমিস দি কেস। ওটা একটা কেস দিলেন, জাজে একটু রিভিউ করে দেখলো যে আসলে তোমার এই জিনিসটা মেক সেন্স করে না, আর সেটা আমি সে ফালা দিতে পারি, ডিসমিস করতে, সে ডিসমিস করলে তার ইউ হ্যাভ নো কেস, ইউ আর রিমুভাল। বাট আগে সেটাকে সংবেদনশীল ভাবে দেখা হইতো, আবার সুযোগ দিত, বলতো দেখো তোমার এটা কিছুই নাই, তুমি এটা আবার রেডি করে নিয়ে আসো। এখন এই সুযোগ দিচ্ছে না, ডিফারেন্সটা হলো অতটুকু। আইন কিন্তু আগেও তাই ছিল, ওই আইনটা আগে লঘু করা রাখছিল যাতে মানুষ সুযোগ পায়। এই প্রসঙ্গে আরেক সেকেন্ড বলে ফেলি, আগে ডেমোক্রেটিক পার্টি বাইডেনের সময় রুল ছিল অনেকটা এরকম, কিভাবে মানুষকে হেল্প করা যায়, তো কিভাবে সহৃদয়ভাবে প্রসেস করে তাকে আনা যায়, গ্রিন কার্ড দেওয়া যায়। বর্তমান প্রক্রিয়া হচ্ছে কিভাবে তাকে হেভিলি বেটিং করি এখান থেকে বাইর করা যায়। তাদের এখন মিশন হচ্ছে হাউ টু কিক ইউ ব্যাক, শুধু আপনাকে না, আমাকে না, যারা গ্রিন কার্ড তাদের সিটিজেন তাকেও তারা খুদ বাইর করে চেষ্টা করছে কিভাবে এখান থেকে বাইর করা যায়। সুতরাং বি কেয়ারফুল, টেক ইট সিরিয়াসলি, এটা নেন, সেটাই আমার অভিমত। তো ওনার যেটা দ্বিতীয় প্রশ্ন ছিল যে যদি কোনো কারণে ডিপোর্ট করে তাহলে সেখান থেকে ফেরার মানে আইনগত আর কোনো রাস্তা আছে কিনা? সেটা আমি উত্তর দিয়েছি, যদি সামারিলি ডিসমিস করে এখানে আসার কোনো উপায় নেই। এখন সেখানে লিগ্যাল রিপ্রেজেন্টেশন আর দেয় না, কারণ অফিসার লেখি রাখবে সেখানে দেয়ার ইজ নো ট্রায়ালেবল কেস, বিবেচনার মতো কিছুই নাই। যদি ডিসমিস করে, যদি ডিসমিস না করে, অফকোর্স তাকে কেস ডিনাই করিয়া কোর্টে পাঠাবে, সময় দেওয়া। অনেক ধন্যবাদ জনাব কবির, আশা করি আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, রানা ভাই ভালো আছে? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। জি রানা ভাই, প্রথমে আপনাদেরকে ধন্যবাদ জানাই টিভিএন 24 কে, যে আপনাদের অনুষ্ঠানের জন্য আমরা অনেক উপকৃত হয়েছি, অসংখ্য ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আমার দুইটা কোয়েশ্চন রানা ভাই। প্রথম কোয়েশ্চনটা হইছে, আমি ওয়ার্ক পারমিট রিনিউ করছি জুলাইয়ে, এখনো ওয়ার্ক পারমিট আসে নাই, বাট তারা রিসিভ করছে বলি আমাকে রিসিভ লেটার দিছে। জি। একটা দ্বিতীয় কোয়েশ্চন হইছে, আমি 2017 সালে আমি আমার ফ্যামিলি নিয়ে আসছিলাম B1 B2 ভিসা নিয়ে, আমি অ্যাসাইলাম রানিং চলতেছে, এখনো কোনো আপডেট নাই, এবং আমি 2জন বাচ্চা ওখানে আমার বোন হইছে, এইটাই আমার ডকুমেন্ট। তো আমার এখন কি করণীয় আপনারা বললে আমি উপকৃত হব। অসংখ্য ধন্যবাদ।
অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য জনাব মোহাম্মদ এন মজুমদার। যেহেতু 2017 সাল থেকে পেন্ডিং, নিশ্চয়ই আপনি কোর্ট ডেট পাবেন। আমি আশা করি ভালো প্রিপারেশন থাকলে হয়তো আপনার অ্যাসাইলাম অ্যাপ্রুভ হইতে পারে, সেটা আমাদের প্রত্যাশা থাকবে। যদি ইন কেস অ্যাসাইলাম ডিনাই হয়, আর একটা প্রসেসে আপনি কোয়ালিফাই করবেন, যেহেতু আপনার ইউএস সিটিজেন ছেলে মেয়েরা আছে, সেক্ষেত্রে আপনি ক্যান্সেলেশন অফ রিমুভাল কোয়ালিফাই করতে পারেন। সরকার আপনার ছেলে মেয়েদের শোষণীয় ক্ষতি, অপূরণীয় ক্ষতি, এক্সট্রিম এন্ড হার্ডশিপ যেটাকে বলা হয়, সেই গ্রাউন্ডে আপনি এখানে আবার গ্রিন কার্ড পেতে পারেন। বর্তমানে আপনি করার কিছুই নাই, জাস্ট ওয়েট ফর দি কোর্ট ডেট। ইন দ্য মিন টাইম আপনি কেসগুলো সাজিয়ে নিন, কারণ 2017 সালে যে অবস্থা পরিস্থিতি বা প্রেক্ষাপট নিয়ে কেস ফাইল করেছিলেন সেটা কিন্তু বর্তমানে বিরাজমান নাই। যেমন এক্ষেত্রে একটুখানি বলি, যেমন যদি বলেন যে আওয়ামী লীগের কোনো লোক আপনাকে অত্যাচারিত, লাঞ্ছিত, নির্যাতিত করতো, সরকার পক্ষ এখন বলবে তারা তো এখন দেশেই নেই, তাদেরই অবস্থা খারাপ, সুতরাং তুমি এখন স্বদেশে ফেরত যাও না কেন? সুতরাং আপনার এটার জন্য ভ্যালিড আনসার থাকতে হবে, কেন এখন যাইতে পারবেন না। কারণ অ্যাসাইলমেন্ট রুল হচ্ছে আপনি নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত হয় দেশ ত্যাগ করেছেন এবং সেই অবস্থা এখনো বিরাজমান, এবং স্বদেশে গেলে আপনাকে হত্যা করা হবে। সুতরাং বার্ডেন অফ প্রুফ প্রমাণের দায়িত্ব আপনার, এবং এই বার্ডেনটা অনেক হাই। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, আশা করি আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন। সুপ্রিয় দর্শককে আছে টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়া আসসালাম। কেমন আছেন সানা ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। জি, আমি দুইটা প্রশ্ন করতে চাই। করুন। আমার হাজবেন্ড নিউ ইয়র্কের বাইরে অন্য একটা স্টেটে ছিল আর কি, তো উনি 2001 সালে একটি বিয়ে করছিল। ওই বিয়েটা 4 সালে ওনার সাথে সেপারেট হয়ে গেছিল। তো উনি চেষ্টা করছিল ওনার সাথে কানেক্ট করার সাথে বা একসাথে থাকার জন্য, কিন্তু ওইটা পারে নাই। উনি 2009 সালে 10 সালে ডিভোর্স ফাইল করছিল, কিন্তু ডিভোর্স হওয়ার আগে উনি দেশে চলে গেছিল। তো দেশে চলে যাওয়ার পরে আমার শ্বশুর আমাকে বিয়ে দিয়ে দেয় আর কি আমার হাজবেন্ডের সাথে। আমার শ্বশুর অনেক অসুস্থ ছিল, তাই আমার বিয়েটা উনি আমার হাজবেন্ডের সাথে দিয়ে দেয়। তা আমার হাজবেন্ড আর আসে নাই। 2015 সালে আবার নতুন করে ঢুকলো আর কি আমেরিকার ভিতরে। তো ওনারা আবার টি ভিসার জন্য অ্যাপ্লাই করছিল, ওনারা T1 ভিসা দিছে আর আমার T2 ভিসা দিছে। কিন্তু এতদিনে আসার পরে যখন আমরা গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করলাম, তখন বের হইলো উনি যে ডিভোর্স দিত, ওই ডিভোর্স ফাইল হয় না, নতুন করে ডিভোর্স দিতে হবে। তো এটা নভেম্বর মাসে বা ইয়ার 2-1 মাস আগে হবে কি ওনার এই ডিভোর্সটা দেওয়া হয়েছে। তা আমার ডিভোর্স, আমার সাথে আবার ডিসেম্বর মাসে নতুন করে বিয়ে হয়েছে। এখন আমাদের যে উকিল আছে উনি বলছে যে আমাদের বিবাহটা নাকি ভ্যালিড না, এজন্য আমার কাগজ হবে না, আমার হাজবেন্ডের বা আমার বাচ্চাদের ওদের গ্রিন কার্ড হবে, কিন্তু আমার হবে না। এখন আপনার কি করণীয় এটাই আপনি জানতে চাচ্ছেন জনাব মোহাম্মদ মজুমদার? থ্যাংক ইউ। আনফরচুনেটলি উনি যে কথাটা বলছে এটা অত্যন্ত সেন্সিটিভ, এবং এই ধরনের ঘটনার শিকার আমাদের বহু লোক। বিষয়টা হয় এরকম, যেমন ধরুন আমাদের অনেকে কি করে, একটা ডিভোর্স ফাইল করার জন্য কোনো লয়ারের কাছে দিয়ে আসছে। এখন ডিভোর্সটা দিয়ে আসার তো এই যে ডিভোর্স শেষ হয়ে গেছে, এবং মানুষরা মনে করে ডিভোর্স ফাইল করার জন্য কাগজ দিয়ে আসছি, যাই সাথে সাথে আরেকটা বিয়ে করে সেখানে বাচ্চা হয়ে গেছে। কিন্তু মিন টাইম আগে ডিভোর্স কিন্তু হয়েই নেই। এটাকে বলা হয় ফ্রডুলেন্ট ম্যারেজ। কারণ একটা ইউ ক্যানট হ্যাভ এ টু ওয়াইফ এট দি সেম টাইম। আগেরটাও বোর হয়ে গেছে, আরেকটাও বিয়ে করছেন। আবার আমরা অনেক সময় শুনি এই যে একজনের ডিভোর্স করার জন্য মুখ টেনে কোনো লয়ারকে দিয়ে গেছে, দিয়ে সাথে সাথে ঢাকা চলে গেছে, ঢাকা যাইয়ে সেখানে বিয়ে করছে, বিয়ে করে আমার বাচ্চা হয়েছে। 9 মাস পরে যখন কল দিছে যে আমার ডিভোর্স শেষ হয়েছে কিনা, বলে তোমার ডিভোর্স তো শেষ হয় নাই। এসে উত্তর বলতেছে ডিভোর্স তো শেষ হয় নাই, আমি তো এখানে বিয়ে করে বাচ্চা একটা হয়ে গেছে। ইট ইজ এ সিরিয়াস প্রবলেম। সো এখন রিমেডি যেটা উনি বলেছেন এই যে এই জন্য তাকে আর গ্রিন কার্ড দিচ্ছেন না, গভর্নমেন্ট সম্ভবত ধরে নিয়েছে ফ্রডুলেন্ট ম্যারেজ। তো এই বিষয়টা এখানে আলোচনা না করে আপনি আপনার লয়ারের সাথে কথা বলেন। ওনার লয়ার তো বলছে যে উনি পাবেন না, তাহলে ওনার এখন উপায়টা কি? তৃতীয় কোনো বা দ্বিতীয় অন্য কোনো লয়ারের সঙ্গে কাগজপত্র নিয়ে দেখা করার পরামর্শ দেবেন কি? দেখা করতে পারেন, বাট ইট ইজ এ ভেরি সিরিয়াস, বিকজ দে অ্যাকিউজড হিম ফর দ্য ফ্রড। সো
সম্ভবত ওনার কোনো কার্ড হবেই না, সেখানে 601 এর কোনো প্রভিশন আছে কিনা এগুলা ইন অফিস ইভালুয়েশন করতে হবে। ইয়েস, she can see a lawyer to get the idea. অনেক ধন্যবাদ প্রিয় দর্শক। আসলে আপনি যেহেতু আপনার লয়ার বলেই দিয়েছে যে আপনারটা হবে না, সেহেতু আপনার বিকল্প একটা রাস্তাই আছে। আপনার সমস্ত কাগজপত্র নিয়ে আর একজন ভালো অভিজ্ঞ অ্যাটর্নির সঙ্গে আলাপ করুন। একটু পয়সা খরচ ছিল, বিষয়টা অন্তত আপনি নিজের স্যাটিসফ্যাকশনের জন্য আপনি আলাপ করে দেখেন, হয়তো কোনো রাস্তা বেরিয়ে যাবে, নিশ্চয়ই বেরোনোর রাস্তা আছে। আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ জনাব মোহাম্মদ মজুমদার। আমাদের হাতে সময় নেই, সময়ের দড়িতে বাধা, সময় সীমানো টপকানো কঠিন, তাই আর মানে অন্য কোনো আলোচনা বা প্রশ্ন নিতে পারছি না। অনেকেই টেলিফোন করেছেন বা লাইনে আছেন বা ফেসবুকেও প্রশ্ন আছেন, আপনাদের প্রশ্নগুলো তো দিতে পারছি না। পরবর্তীতে যেদিন অ্যাটর্নি থাকবে সেদিন আপনারা প্রশ্ন করবেন, আপনাদের উত্তরগুলো দেবো। জনাব মোহাম্মদ মজুমদার, আপনার এই চমৎকার আলোচনার জন্য সত্যি আমরা ঋদ্ধ, আমরা প্রাণিত। সবাইকে শুভরাত্রি, এবং আর দেখা না হইতে পারে আপনাদের জন্য শুভ নববর্ষ 2026। মোহাম্মদ এন মজুমদার, মাস্টার অফ নিউ ইয়র্ক। অনেক ধন্যবাদ জনাব মোহাম্মদ এন মজুমদার। সুপ্রিয় দর্শক, আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলেছি, কারণ এই টানটান ইমিগ্রেশনের নানান টানটান উত্তেজনার মধ্যে দিয়ে সব ধরনের নেতিবাচক ক্যাম্পেইন, কঠোর নীতি, জটিল ভেটিং প্রক্রিয়া থাকা সত্ত্বেও কোন কোন ইমিগ্রেশনগুলো এখনও আবেদন করার জন্য ভালো এবং বাস্তবসম্মত আছে, বিস্তারিত কথা বলেছি। আপনাদের অনেক প্রশ্নের উত্তর দিতে পেরেছি এবং অনেক প্রশ্নের উত্তর আমরা দিতে পারিনি বলে দুঃখ প্রকাশ করছি, এবং নেক্সট ডেতে বা যে পরবর্তীতে যেদিনে অ্যাটর্নি থাকবেন সেদিন আপনাদের প্রশ্ন উত্তরগুলো দিতে পারবো। আশা করি আজকের অনুষ্ঠান আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। আর মাত্র 2 ঘন্টাও না, 1 ঘন্টা, সোয়া ঘন্টা পরেই নতুন বছর আসবে। নতুন বছর আমাদের সবার জীবন সুন্দর হোক, ভালো হোক, সেই প্রত্যাশা কামনা করে আজকের অনুষ্ঠান শেষ করছি। শুভরাত্রি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।